গত ২০ জুলাই ইয়েমেনের হুতি পরিচালিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল সরকার সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। রাজধানী সানা এবং হোদাইদার বিমান ও সমুদ্র বন্দর সহ হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাব হিসাবে তারা এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। বিশেষ করে গত ১৩ জুলাই ইরানের একটি যাত্রীবাহী বিমানের অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরের রানওয়েতে সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছিল তার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হুথিরা জানায়। ২০ জুলাইয়ের ঘোষণায় হুতি সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একে চোখের বদলে চোখ নীতির আওতায় প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেন। বস্তুত হুতি সরকারের এই ঘোষণা ২০২২ সালের এপ্রিল থেকে কার্যকর থাকা সৌদি আরব ও হুতিদের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত অবসানের ইঙ্গিত দিয়েছে। এর ফলে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের দ্বিতীয় ফ্রন্টও সক্রিয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, হুতিদের এই সামুদ্রিক অবরোধ বৈশ্বিক বাণিজ্যে কী প্রভাব ফেলতে পারে? এটি কিভাবে সৌদি আরবকে চাপে ফেলবে এবং এর জবাবে সৌদি আরব কী ধরনের পদক্ষেপ নিতে পারে? হুতিদের এই অবরোধ সৌদি আরব কি অকার্যকর করতে পারবে? আর সেক্ষেত্রে সৌদি আরব কি চীন ও পাকিস্তানের সহায়তা চাইবে? প্রথমত, প্রায় সব বিশ্লেষকই একমত যে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। হুতিদের প্রধান কৌশল হল লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাবেল মানদেব প্রণালীর নৌপথ কার্যত অচল করে দেওয়া। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১২% বাণিজ্য এবং ২৫% কন্টেইনার পরিবাহিত হয়ে থাকে। যদি বাবেল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের মোট তেল সরবরাহের ৭ থেকে ১০% তাৎক্ষণিক ঝুঁকির মুখে পড়তে পারে। আর যদি হরমুজ ও বাবেল মানদেব এই দুটি প্রণালী একসঙ্গে অচল হয়ে যায় তাহলে বিশ্বের ২৫% পর্যন্ত তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার কিছু ইতিবাচক আভাস থাকায় অপরিশোধিত তেলের দাম আপাতত প্রতি ব্যারেল $89 থেকে $90 মধ্যে রয়েছে। তবে হুতিরা যদি বাস্তবে এই অবরোধ কঠোরভাবে কার্যকর করতে পারে তাহলে তেলের দাম দ্রুত প্রতি ব্যারেল $120 থেকে $150 পৌঁছে যেতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন এবং মূল্যস্ফীতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ইতিমধ্যেই অনেক বাণিজ্যিক জাহাজ লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে চলাচল শুরু করেছে। ফলে এশিয়া ও ইউরোপের মধ্যকার সমুদ্রপথে যাত্রার সময় ১০ থেকে ১৪ দিন সময় বেড়ে যাচ্ছে। এতে পরিবহন ব্যয়, জাহাজের বীমা খরচ এবং পণ্যের দাম দ্রুত বাড়ছে। আর এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিকে নতুন করে মন্দার ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। হুতিদের ঘোষিত এই অবরোধ সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা। এর আগে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরে অবস্থিত সৌদি আরবের প্রধান দুটি তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা ও জুয়াইমা থেকে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে সৌদি আরবের তেল রপ্তানি বড় সংকটে পড়ে। যুদ্ধ শুরুর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের দৈনিক তেল রপ্তানি ছিল প্রায় ৭০ লাখ ব্যারেলের কিছু বেশি। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে তা কমে গিয়ে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেলের নিচে নেমে আসে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দৈনিক প্রায় ২৩ লাখ ব্যারেল তেল রপ্তানি কমে যায়। এই রপ্তানি কমে যাওয়ায় সৌদি আরব দৈনিক তেলের উৎপাদনও প্রায় ২৫ লাখ ব্যারেল কমাতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে সৌদি আরব বিকল্প পথ হিসাবে ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার শুরু করে। এর মাধ্যমে দেশের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল পাঠানো শুরু হয়। এভাবে সৌদি আরব হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলে। এই পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব তাদের ৭০%-এরও বেশি অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাতে থাকে। বর্তমানে এই পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। কিন্তু তারপরও সৌদি আরব আগের মতো তেল রপ্তানি বজায় রাখতে পারেনি। অর্থাৎ
হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেল রপ্তানি হতো তার পুরোটা এই বিকল্প পথ দিয়ে পূরণ করা সম্ভব হয়নি। ফলে এশিয়ার বাজারে সৌদি তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে পড়ে। তবে মজার বিষয় হলো, তেল রপ্তানির পরিমাণ কমলেও এ সময়ে সৌদি আরবের তেল রপ্তানি থেকে আয় গত 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। 2026 সালের মার্চে সৌদি আরবের তেল রপ্তানি আয় প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের বছরের ওই একই সময়ের তুলনায় 38% বেশি। এর কারণ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে প্রতি ব্যারেল $100 ওপরে উঠে যায়। ফলে সৌদি আরবের এই অতিরিক্ত রপ্তানি আয় সম্ভব হয়। এখানে উল্লেখ্য যে ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে তেল পৌঁছানোর পর তা লোহিত সাগর হয়ে এশিয়া ও বিশ্বের অন্যান্য বাজারে পাঠাতে বাবেলমান্দের প্রণালী অতিক্রম করতে হয়। কিন্তু এখন হুথিদের ঘোষিত অবরোধের কারণে সেই পথও বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যেই জুলাইয়ের মাঝামাঝি থেকে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাবেলমান্দের প্রণালী দিয়ে সৌদি তেল পরিবহনের পরিমাণ দৈনিক 95 লাখ ব্যারেল থেকে কমে 61 লাখ ব্যারেলে নেমে এসেছে, অর্থাৎ এতে প্রায় 36% হ্রাস পেয়েছে। তাহলে এখন সৌদি আরব কি করতে পারে? হরমুজ প্রণালী আগেই বন্ধ হয়ে গেছে। এখন যদি বাবেলমান্দের প্রণালীও পুরোপুরি বন্ধ হয়ে যায় বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে সৌদি আরব তাদের তেল রপ্তানির গন্তব্য ও পরিবহন পথে পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে সৌদি আরব লোহিত সাগরের দক্ষিণে বাবেলমান্দের প্রণালী ব্যবহার করে এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানি সাময়িকভাবে কমিয়ে দিতে কিংবা বন্ধ রাখতে পারে। এর পরিবর্তে ইউরোপের বাজারে আরও বেশি তেল সরবরাহের পরিকল্পনা নিতে পারে। এজন্য তারা লোহিত সাগরের উত্তর দিকের সুয়েজ খাল অথবা মিশরের এসইউমেট পাইপলাইন ব্যবহার করতে পারে। তবে এটি এশিয়ার বাজারের চাহিদার পূর্ণ বিকল্প হতে পারবে না। অর্থাৎ এশিয়ায় যে পরিমাণ তেল রপ্তানি হয় এবং যে পরিমাণ আয় আসে তা শুধু ইউরোপে রপ্তানি করে পূরণ করা সম্ভব নয়। এ কারণে এশিয়ার ক্রেতাদের জন্য সৌদি আরব সুয়েজ খাল অতিক্রম করার পর তেলবাহী জাহাজগুলোকে আফ্রিকা ঘুরিয়ে পাঠানোর পরিকল্পনা করতে পারে। কিন্তু এভাবে এশিয়ায় তেল পৌঁছাতে প্রায় 1 মাস বেশি সময় লাগবে এবং পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সুতরাং হুথিদের সামুদ্রিক অবরোধের ফলে তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরব বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এখন এই পরিস্থিতিতে সৌদি আরব সামরিক ও কূটনৈতিকভাবে কী পদক্ষেপ নেয় সেটিই দেখার বিষয়। ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে হুথিদের নৌ অবরোধের জবাব কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে। তারা এই অবরোধকে আন্তর্জাতিক জলদস্যুতার শামিল বলে আখ্যায়িত করেছে। এর পাশাপাশি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় সৌদি পতাকাবাহী তেলের জাহাজগুলোর নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে নৌবাহিনীর নিরাপত্তা বহরের মাধ্যমে এসব জাহাজকে লোহিত সাগরের দক্ষিণাংশ তথা বাবেলমান্দের প্রণালী অতিক্রম করানো হবে। সুতরাং এতে ধারণা করা যায় যে সৌদি আরব একা পদক্ষেপ নেবে না, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌবাহিনীর উপর নির্ভর করবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ইউএসএস ট্রিপলি টাস্ক ফোর্স এবং প্রায় 2500 মেরিন সেনা এডেন উপসাগরে মোতায়েন রয়েছে। লোহিত সাগর, বাবেলমান্দের প্রণালী, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক আগেই এই টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছে। ফলে সৌদি আরব এই মার্কিন টাস্ক ফোর্সের সহায়তা নিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সৌদি আরব যৌথভাবে হুথিদের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে, যাতে তাদের অবরোধ কার্যকর করার সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, অতীতে এমন পদক্ষেপ কতটা সফল হয়েছিল? 2015 থেকে 2022 সাল পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও বিভিন্ন সময় হুথিদের লক্ষ্য করে হামলা চালায়, কিন্তু এসব সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। শেষ পর্যন্ত 2022 সালের 29 মার্চ সৌদি আরব হামলা বন্ধের ঘোষণা দেয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয়। আর 2025 সালের 6 মে ওমানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসনও হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।
বস্তুত মাত্র ৩২ কিলোমিটার প্রশস্ত বাবেল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করতে হুতিদের কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলাই যথেষ্ট হতে পারে। এতে ওই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যতই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক না কেন, যুদ্ধ ঝুঁকি থাকলে কোনো বিমা কোম্পানি সহজে ওই পথে জাহাজ চলাচলের বিমা দিতে রাজি হবে না। আর লোহিত সাগরের উত্তর দিকের সুয়েজ খালমুখী রুট, যা সৌদি আরবের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে, সেটিও হুতিদের হামলার আওতায় পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই সেখানেও সামরিক নিরাপত্তা জোরদার করা হলেও হুতিদের সীমিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোকে ওই পথে জাহাজ পরিচালনা থেকে বিরত রাখতে পারে। সুতরাং সৌদি আরব কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের বিরুদ্ধে হামলা না চালানোর জন্য পাকিস্তান তেহরানকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। ইরানের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কে কাজে লাগিয়ে সৌদি আরব এই কৌশল গ্রহণ করে। এছাড়া ইয়েমেনের হুথিরাও যেন সৌদি আরবের উপর হামলা না চালায় সে বিষয়েও পাকিস্তান তেহরানের কাছে অনুরোধ জানায়। সুতরাং বর্তমান পরিস্থিতিতেও সৌদি আরব পাকিস্তানকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই পাকিস্তান সৌদি আরবে ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন মোতায়েন করেছে, যার বেশিরভাগই চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান। এর পাশাপাশি পাকিস্তান ২ স্কোয়াড্রন ড্রোন, প্রায় ৮,০০০ সেনা এবং একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরব সহ এই অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই নিশ্চিত ও সম্মান করতে হবে। তিনি আরও বলেন, বেইজিং যে কোনো ধরনের বেসামরিক অবকাঠামো বা স্থাপনায় হামলার তীব্র বিরোধিতা করে। সৌদি সমর্থক কিছু বিশ্লেষক এই বক্তব্যকে হুতিদের অবরোধের বিরুদ্ধে সৌদি আরবের পাশে চীনের অবস্থান হিসাবে ব্যাখ্যা করেছেন। তবে বাস্তবে চীন শুধু সৌদি আরব নয়, বরং এই অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ইরান বা হুতিদের বিরুদ্ধে চীন যে সরাসরি কোনো অবস্থান নেয়নি, তার একটি অন্যতম উদাহরণ হল গত ১৪ই জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লোহিত সাগরে হুতিদের হামলা সম্পর্কিত একটি প্রস্তাব উত্থাপিত হলে চীন ও রাশিয়া ভোটদান থেকে বিরত থাকে। বস্তুত চীন লোহিত সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে আসছে।